সুখ তো এক অধরা মরীচিকা। কথায় আছে, সুখের কপালে সুখী জোটে, আর দুঃখ যার চিরসঙ্গী সুখ তাকে ছুঁয়ে দেখে না। আনবির জীবনে ঠিক তাই ঘটেছে। সুখ নামক পাখিটা তার জানালার কানিশে এসে বসেছে ঠিকই, কিন্তু ডানা ছেয়ে দেখার আগে যেন উড়ে যাচ্ছে দূর অজানায়। সেই দিনের পর 15টা দিন পেরিয়ে গিয়েছে। ওহাজের সাথে আনবির দাম্পত্য জীবন এত সুন্দর স্বপ্নের মতো কাটছে। আমি ভীষণ খুশি। ওহাজকে নিয়ে তার মনে কোনো আক্ষেপ নেই, কিন্তু এই সাজানো বাগানে আড়ালে ওহাজের নিখুঁত মুখোশের পিছনে যে এক ভয়ঙ্কর সত্য লুকিয়ে আছে, আনবি এই মুহূর্তে দাঁড়িয়ে তার মুখোমুখি হচ্ছে। এশার নামাজের শেষে ওয়াজের জন্য ধোয়া ওঠা এক কাপ চা নিয়ে ব্যালকনিতে দরজায় পা রাখতে থমকে দাঁড়ায় আনভি। ভেতর থেকে ভেসে আসছে ওয়াজের গলাম। সে ফোনে তার বন্ধু সাপির সাথে কথা বলছে। আনবির কানে বিষের মতো বিচ্ছে প্রতিটি শব্দ। ইয়াহিয়ার সম্পর্কে সব তথ্য বের করা একমাত্র ট্রাম্প কার্ড হলো আনভি, আমার ওয়াইফ। ওকে কাজে লাগাতে হবে। আর ইতিমধ্যে আমি ওর সাথে একটা স্ট্রং ইমোশনাল বন্ডিং তৈরি করে নিয়েছি। তাই ইয়াহিয়াকে নিয়ে আপাতত টেনশনের কিছু নেই। লোকটাকে এবার হাতে নাতে ধরব, আর টোপ হিসেবে কাজ করবে ওর নিজের মেয়ে। ও ভেবেছিল ছোট মেয়েকে সরিয়ে বড় মেয়েকে আমার গলায় ঝুলিয়ে দিয়ে পার পেয়ে যাবে, কিন্তু আমি ওর চাইতেও ওকে মাত করব। আনবি এখন আমার স্ত্রী, আমি যা বুঝাবো তাই বুঝবে। এই খেলায় পলিটিক্স না খাটালে আমারই বড়সড় লস হয়ে যাবে সাপি। কথাগুলো শোনার পর আনবির পায়ের তলা মাটি সরে যাচ্ছে, হাতে চায়ের কাপটা কাঁপছে। সে আর সামনে এগোয় না, নিঃশব্দে সেখান থেকে ফিরে আসে। আজ ওয়াহেজ যেন প্রমাণ করে দিচ্ছে আনবি আসলেই কারো খাঁটি ভালোবাসার যোগ্য নয়। পৃথিবীর কাছে তারা কেবলই দাবার গুটি। ওয়াহেজের এই হঠাৎ বদলে যাওয়া, এই অর্ডেল আদর সোহাগ সবই ছিল আনবিকে নিজের স্বার্থে ব্যবহার করার এক নিখুঁত অভিনয়। আর আনবিকে ভীষণ বোকার মতো এই মিথ্যে ভালোবাসায় গলে যাচ্ছে। নিজের উপর চরম ধিক্কারে ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। তার বুক ফাটিয়ে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। সে এত বড় বোকা, এত অন্ধ। চায়ের কাপটা নিয়ে এসে আর এগোয় না এই বিশ্বাস ভাঙা। সে ভেঙে গুড়িয়ে যাচ্ছে। আনবির কোনো মতো কিচেনে রেখে আনবির টলায়মান পায়ের রুমে ফেরে দেখে ওয়াহেজের ব্যালকনি থেকে ঘরের দিকে আসছে। লোকটা ছায়া দেখলো এখন আনবির গা গুলিয়ে ঘেন্না আসে। তাও নিজের স্বাভাবিক রাখার আপ্রাণ চেষ্টায় সে দ্রুত ওয়াশরুমে ঢুকে দরজা আটকে দেয়। আয়নার সামনে দাঁড়িয়ে দু চোখ ঝাঁপিয়ে বাঁধ ভাঙা জলে ধারা নেমে আসে। চোখে মুখে ঠান্ডা পানির ঝাটকা দিয়ে জোরে জোরে কয়েকবার শ্বাস টেনে নেয় সে। নিজেকে শান্ত করে আয়নায় লাল চোখগুলোর দিকে তাকিয়ে কঠিন স্বরে বিড়বিড় করে বলে, তার ডকুমেন্ট চাই তো? আমি দেব। আমি চাই আমার বাবার সব কুকর্ম ফাঁস হোক। সব প্রমাণ আমি তার হাতে তুলে দিয়ে চিরতরে হারিয়ে যাব। আমাকে তো সবাই শুধু ব্যবহারই করছে। বাবা, স্বামী, সবাই একরকম, সবাই চরম স্বার্থপর। মিথ্যে সম্পর্কে এই অভিনয় শেষ করে স্বার্থের এই বিষাক্ত বেড়াজাল ছিন্ন করে আমি অনেক দূর চলে যাব। সরাসরি প্রতিশোধ হয়তো আমি নিতে পারবো না, তবে যাওয়ার আগে এই নোংরা খেলোয়াড়কে আমি এমন এক শাস্তি দিয়ে যাব যার ক্ষত সে আজীবন বয়ে বেড়াবে। নিজেকে শক্ত আবরণে মুড়িয়ে আনবি ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। বেরোতে ওয়াজ তার চিরচেনা অভ্যাসের মতো আনবিকে পেছন থেকে নিবিড়ভাবে জড়িয়ে ধরে আনবির ঘাড়ে মুখ ঘষে আদুরি গলায় জানতে চায়, কি হয়েছে সাইমারা? এত তাড়াহুড়া করে কোথায় যাচ্ছ? আনবি ভিতরটা এখন রাগে আর ঘৃণা ফুঁসছে। যেখানেই যাই তাতে আপনার কি বিশ্বাসঘাতক কথাগুলো ওর ঠোঁটের ডগায় এসে আটকে যায়। এখন কোনোভাবেই আবেগ দেখানো যাবে না, তাই কঠিন স্বরে নিজেকে স্বাভাবিক রেখে সে বলে, না, এই তো একটু নিচে যাব, রান্নার কাজ আছে। আপনি আমাকে একটু ছাড়ুন এখন। ওয়াহেজ আনবির ঘাড়ে আলতো চুমো এঁকে দিয়ে বলে, এত ছটফট করছে কেন আজ? সারাদিন পর ঘরে এলাম, একটু সময় তো আমারও প্রাপ্য, তাই না? আনবি এবার প্রায় জোর করে ওয়াহেজের আলিঙ্গন থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। কণ্ঠস্বর যথাসম্ভব নির্লিপ্ত রেখে বলে, আমার একটু জরুরি কাজ আছে, নিশ্চিত। আপনি বসুন, আমি আসছি। কথাগুলো বলে আনবি আর এক মুহূর্ত দাঁড়ায় না, দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে যায়। ওয়াহেজ কিছুটা অবাক দৃষ্টিতে দরজার দিকে তাকিয়ে থাকে। আনবি এই হঠাৎ শীতল আচরণে সে ঠিক মেলাতে পারছে না।
এই কয়দিন তো মেয়েটা এমন করেনি। যতক্ষণ ওয়াহেজের ঘরে থাকতো আনবি তো তার ছায়ার মতোই লেগে থাকতো। ও কি কিছু শুনে ফেললো নাকি? পরক্ষণে ওয়াহেজ নিজের মনকে প্রবোধ দেয় না, শুনবে কি করে। আর মাঝখান থেকে দু একটা কথা শুনলে এর পুরো অর্থ বুঝতে পারার মতো বুদ্ধি তো আর তার নেই। রাত 10টা নাগাদ রান্না করার অজুহাতে আগে ওয়াহেজের কাছ থেকে সরে গেল। এখন তো ঘুমানোর সময় ঘুমাতে হবে ওয়াহেজের সাথে। আনবি উজু করে এসে আলতো পায়ে বিছানায় ওঠে, বালিশের আলগোছে মাথা রেখে শুয়ে পড়ে। ওয়াহেজ তার পাশে আতশোয়া হয়ে বসে কিছু ফাইল ঘাটাঘাটি করছে। দেশের শিক্ষার ব্যবস্থা নিয়ে যে প্রচুর চিন্তা আছে, কিভাবে এর ব্যবস্থাকে আর উন্নতি পর্যায়ে নিয়ে যাওয়া যায় সেটা তার মূল ভাবনা। গত 3 বছরে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে এই খাতে বেশ বড়সড় পরিবর্তন সে এনেছে। ওয়াহেজের কঠোর হস্তক্ষেপে বাংলাদেশে এফএ যুগান্তকারী শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে, যেখানে প্রথাগত পড়ালেখা খোলস ভেঙে প্রতিটি ক্লাসকে মাত্র 6 মাস ডাইনামিক সেকশনে নামিয়ে আনা হয়েছে। তার এই সিস্টেমে জিপিএ 5 বা 3 ঘন্টার পরীক্ষার কোনো অসুস্থ প্রতিযোগিতা নেই, বরং শিক্ষার্থীদের মূল্যায়ন করা হয় বাস্তবমুখী প্রজেক্ট এবং দৈনন্দিন সৃজনশীলতার ভিত্তিতে। শিক্ষার বাণিজ্যকরণ চিরতরে বন্ধ করে ও সব কোচিং সেন্টার ও গাইড বই নিষিদ্ধ করে শিক্ষকদের আমলাদের সমতুল্য এলিট মর্যাদা ও সর্বোচ্চ বেতন নিশ্চিত করেছে। ফলে দেশের সেরা মেধাবীরাই এখন শিক্ষকতায় আসছে। স্কুলগুলো এখন আর মুখস্থ বিদ্যা কারখানা নয়, বরং কোনো হোমওয়ার্ক ছাড়াই আনন্দদায়ক ল্যাবরেটরি, যেখানে ধনী গরিব নির্বিশেষে সব শিক্ষার্থী বিনামূল্যে পুষ্টিকর খাবার, হাইটেক প্রযুক্তি এবং সমান সুযোগ পেয়ে খুব অল্প সময় একজন দক্ষ, সৃজনশীল এবং সুখী মানুষ হিসেবে গড়ে ওঠে। ওয়াহেজে কেন যেন মনে হচ্ছে আনবি তার থেকে দূরে দূরে থাকার চেষ্টা করছে। এই যে এখন চুপচাপ শুয়ে পড়ল, অথচ গত রাতেও তো সে নিজ ইচ্ছে এগিয়ে এসে ওয়াহেজের বুকে মাথা রেখে ঘুমিয়েছিল। ওয়াহেজ ফাইলগুলো গুটিয়ে রাখে, ধীরে ধীরে আনবির পাশ ঘেঁষে পিছন থেকে তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে। আনবির কাঁধে মুখ গুজে দিয়ে ফিস ফিস করে বলে, সামাইরা, কেউ কিছু বলেছে তোমায়? আনবি নিঃশব্দ কাঁদছে, গাল বেয়ে চোখের পানি গড়িয়ে পড়ছে, কিন্তু মুখে কোনো শব্দ নেই। ভেতরটা তার ব্যথা মোচড় দিয়ে উঠছে বারবার। ঢোক গিলে গলা পরিষ্কার করে ও ফিস ফিসে বলে, না তো, কে কি বলবে? ওয়াহেজ আনবিকে আরও শক্ত করে নিজের কাছে টেনে নেয়, তার কাঁধে আলতো চুমু খেয়ে বলে, তাহলে এমন এড়িয়ে চলছো কেন? না না তো, কই এড়িয়ে চলছি? আমি তো আপনার পাশেই আছি। এই শুনে ওয়াহেজের আনভির কামিজ সরিয়ে তার উন্মুক্ত উদরে হাত বুলিয়ে দিতে দিতে বলে, আজ তাড়াতাড়ি বাড়ি ফিরলাম তোমার সময় দেব বলে। গত 3 দিন তোমার একদম সময় দিতে পারিনি, কিন্তু তুমি আমার আশেপাশে এলে না, একবার এলো কাজের অজুহাত দিয়ে চলে গেলে। আমার কি তোমার সাথে কোনো অন্যায় করেছি? ওয়াহেজের কথা আনবি বুঝতে পারে তার অমন আচরণে ওয়াহেজের মনে সন্দেহ দানা বাঁধছে। সে তাড়াতাড়ি চোখ মুছে ওয়াহেজের দিকে ঘুরে এবং তার বুকে মুখ গুজে দেয়। ভেজা চোখ দুটো লুকানোর জন্য ওয়াহেজের বুকে মুখ গুজে দেয়। আনবি ওয়াহেজকে জড়িয়ে ধরে বলে, না না, আমি আপনার ওপর নারাজ নই। আমি ভাবছিলাম হয়তো আপনি ঘরে বসে কাজ করেন। দুপুরে তো রান্না করিনি, তাই একটু যেন কেমন যেন লাগছিল, এই আর কি। আপনার যখন সময় হবে তখনই আমাকে সময় দিবে, এতে আমার কোনো সমস্যা নেই। আনবির কথায় ওয়াহেজ কিছুটা শান্ত হয়। সে আনবির মাথায় হাত বুলিয়ে দেয়, তবে তার মনের চিন্তায় মেঘ কাটে না। ওয়াহেজের মনে মনে ভাবে, একবার মনে হয় তুমি তোমার বাবা হয়ে আমার কাছে এসেছো, আবার মনে হয় তুমি সত্যি কিছু জানো না। তোমার সাথে একটুখানি ভালো সময় কাটানোর ইচ্ছেটা দিন দিন প্রবল লালসায় পরিণত হচ্ছে। শেষ পর্যন্ত দেখি কি হয়। যদি বুঝি তুমি সত্যি নিষ্পাপ, তবে এভাবে আলকে নিজে করে রেখে দিব। আর যদি প্রমাণ হয় তুমি বিশ্বাসঘাতক, তাহলে নিজের কাছে রাখবো, তবে সেটা হবে শাস্তির স্বরূপ। তোমার সাথে আমি সংসার করব, এইসবই আমার তোমার সাথে থাকার স্বীকারোক্তি। অন্যদিকে আনবি ওয়াহেজের বুকে মাথা রেখে মনে মনে ভাবে, আপনি আমাকে বিশ্বাস করলেন না, আমার সরলতাকে আপনি সুযোগ হিসেবে ব্যবহার করলেন। আমার বাবার করা পাপের মাসুল বোধ হয় এভাবেই আমাকে সারা জীবন দিয়ে যেতে হবে। এভাবে দুজন
মনে মনে সম্পূর্ণ ভিন্ন দুটো ভাবনা পুষে রাখে। সামনাসামনি ভালো থাকার নিপুণ নাটকে মেতে ওঠে ওহাজ আনবির কপাল, ঠোঁট ছুঁয়ে দিয়ে বলে, একটু কাছে আসি। আনবির মন চায় চিৎকার করে না বলতে, সে বলতে চায়, আপনার এই মিথ্যা ভালোবাসা ছোঁয়া আমার গায়ে লাগাবেন না। তথাপি সে এখন নিরুপায়। সে চায় না ওহাজ খুন অক্ষরে টের পাক যে আনবি সব সত্যি জেনে গেছে। আনবির সামান্য শরীরকে নিজের অন্যটা বিছানার একপাশে ফেলে দিয়ে শুধু বলে, আচ্ছা। ওহাজ মুচকি হেসে আনবির গালে টুক করে একটা চুমু খেয়ে বলে, শুক্রিয়া ম্যাডাম। এই কথা বলে ওহাজ ধীরে ধীরে প্রতিদিনের মতো আনবির মাঝে বিলীন হয়ে যায়। হয়তো বা এটাই হতে যাচ্ছে তাদের শেষ মিলন। হয়তো এরপর ওহাজ আনবিকে চিরতরে হারিয়ে ফেলবে। আনবি তো কেবল একটুখানি ভালো থাকতে চেয়েছিল, কিন্তু এই পৃথিবীর স্বার্থপর মানুষগুলো তাকে থাকতে দিল না। ক্ষণিকের মোহের মতো সুখ এসে আবার চলে গেল। আনবির ভিতরে যে কি পরিমাণ যন্ত্রণা দগ্ধ হচ্ছে তা ভাষায় প্রকাশ করার মতো নয়। তার কোনো কিছুতেই আক্ষেপ নেই। ওহাজ তাকে বিশ্বাস করেনি, তাতেও কোনো দুঃখ নেই। তার দুঃখ শুধু এতটুকুতে যে ওহাজ নিজের সাথে তার সাথে সংসার করার এই জঘন্য নাটকটা করলো।